প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এটি নদীকেন্দ্রিক একটি রহস্যময় ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মশিউর রহমান আতিক। ওনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নে। ওটি একটি চর এলাকা। আর উনি বর্তমানে লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একজন আবাসিক স্টুডেন্ট। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার দাদার কাছ থেকে। ওনার দাদা এখনও মাঝে মাঝে এই ঘটনাটি বলেন, কেননা এই ঘটনাটি বারবারই মনে পড়ে যায়। ওনাদের বাড়ির খুবই নিকটে বিশাল নদী। ওখানে পদ্মা এবং মহানন্দা একত্রে মিলিত হয়েছে। বাড়ির এত কাছাকাছি নদীটা কিভাবে এলো? 1950 সালে ভয়ঙ্কর এক নদী ভাঙন সৃষ্টি হয়েছিল। এই দুর্যোগে তাদের অনেক আত্মীয় স্বজন দিনাজপুর, ঠাকুরগাঁ, রাজশাহী ওই দিকটাতে চলে যান, যারা এখনও ওই দিকটাতেই বসবাস করছেন। তাহলে ওনারা কেন গেলেন না? বাড়ির এত কাছাকাছি নদী হওয়ার পরও ওনারা এখনও দিব্যি কেন সেখানে আছেন, কিভাবে আছেন? চলুন সেই রহস্যময় ঘটনাটি শুনে আসি। সাল 1950 বা তার আশেপাশে কোনো একটা সময় হবে। তৎকালীন তো আসলে মানুষ এভাবে সাল মনে রাখতো না, কিছু নির্দিষ্ট সময়ের কথা চিন্তা করে সালের হিসাবটা ওনারা করতেন। ভয়ঙ্কর নদী ভাঙন শুরু হয়েছে। বর্তমান যেখানে নদী রয়েছে সেখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আগে নদী ছিল। ভাঙতে ভাঙতে অনেকটাই কাছে চলে এসেছে। আর মাত্র 20-25 ফুট দূরত্বে রয়েছে নদী। প্রবল আগ্রাসী ঢেউগুলো আছড়ে পড়ছে মাটির উপরে, আর মাটির চাপগুলো ভেঙে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে নদীর গভীরে। ওই সময় ওনাদের মাটির ঘর ছিল। মাটির ঘরগুলো ভেঙে নিয়ে যাবেন, তখন ওনার দাদার যে চাচারা রয়েছেন তারা ঘরটি ভেঙে ফেলবেন। ঘর ভাঙার জন্য যখন শাবল নিয়ে ওনারা দেয়ালে আঘাত করেছেন, হঠাৎ করে একজন লোক চলে আসে। এই লোককে ওনারা আগে কখনো দেখেননি। চর এলাকায় কিন্তু একজন আরেকজনের সাথে কিন্তু পরিচিতই থাকেন। যেহেতু নদী এলাকা, অপরিচিত লোক আসলেই কিন্তু ওনারা বুঝতে পারেন যে উনি এই এলাকার লোক নন, উনি ভিন্ন এলাকার লোক। এই লোকটাকে ওনারা আগে কখনোই দেখেননি। ওই লোকটাকে জিজ্ঞেস করছেন যে, জনাব, আপনি বলছেন যে এখানে আপনি আসছেন, আমাদের ঘর ভাঙতে নিষেধ করছেন। ওই লোকটা এসে বলে, দাঁড়াও, ঘর ভেঙো না। একথা শুনে তো ওনারা অবাক, যে বলে কি, কিছুক্ষণের মধ্যেই ঘর ভেঙে নদীতে হারিয়ে যাবে, বলে যে ঘর ভেঙো না। তো ওনারা বলতেছেন যে আপনি কেন আমাদেরকে বলছেন যে ঘর না ভাঙতে? তখন ওই লোকটা বলে যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, নদী আর ভাঙবে না ইনশাল্লাহ, নদী ভাঙা এ পর্যন্তই শেষ। একথা শোনার পর ওনারা বেশ অবাকই হন আর বলেন যে আপনি যা বলছেন ভেবে বলছেন? আমরা এখনই মনে হচ্ছে যে নদীর নিতে চলে যাব ঘর বাড়ি নিয়ে। এখানে যদি আমরা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এখন, তাহলে তো আরও বিপদ হবে। শুধু ঘর বাড়ি না, আমরাই নদীর নিচে চলে যাব। আপনার কথা আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে শুনবো বলেন? একথা যখন ওই লোকটা শুনলেন, শোনার পর বললেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই বাবা, নদী আর ভাঙবে না, নদী ভাঙা এ পর্যন্তই শেষ। তোমাদের ঘর বাড়ি ভাঙতে হবে না, তোমরা এখানে নিশ্চিন্ত মনে থাকো। এই বলে উনি ওই নদীর দিকটাতেই হাঁটা ধরেছেন। উনি যেই দিকটাতে হাঁটা ধরেছেন ওইটা একটা ত্রিভুজ জায়গার মতো। অনেক ভয়ঙ্কর ঢেউ ওই সময় ওইখানে দেখা যাচ্ছিল। উনি ওই দিকটাতে ওই পানির দিকে হেঁটে চলে গেলেন। তো লোকজন মনে করেছিল যে কি ব্যাপার, ওই লোকটা ওইদিকে হেঁটে চলে গেল, আবার হয়তো বা ফেরত আসবে। কোন দিকে গেল? অপেক্ষায় আছে যে লোকটা আবার ফেরত আসবে, কিন্তু না, ওই লোকটা কখনোই ফেরত আসেননি। উনি কোথায় গেলেন, কোথা থেকে এসেছিলেন তা আজও অজানা। সত্যি আর 1 ইঞ্চি মাটিও ভাঙেনি। এখন থেকে প্রায় 75 বছর আগে নদী ঠিক যেখানে সে থেমে গিয়েছিল এখন পর্যন্ত ওখানেই রয়েছে। এখনো ওখানেই এই আতিক ভাইদের বাড়ি রয়েছে, ওখানে ওনারা বসবাস করছেন। প্রিয় লিসেনার্স, এই বিষয়টা আমরা কিভাবে মূল্যায়ন করব?
নদীর নিচে অনেক সময় মাটি কাটতে থাকে রহস্যময় এক এন্টিটি। এই ধরনের ঘটনা এর আগে আমি নিজেও বলেছি। উনি কি আসলে ওই ধরনের লোকই ছিলেন? উনি কি জিন ছিলেন, ফেরেশতা ছিলেন, কে ছিলেন, নাকি কোনো সিদ্ধ পুরুষ ছিলেন, তা আজ পর্যন্ত অজানা। দিন দুপুরে অনেক মানুষই তাকে দেখেছিলেন এবং ওনাকে দেখেছেন এমন অসংখ্য মানুষ এখনও জীবিত আছেন, তাদের বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এখনও জীবিত আছেন। আতিক ভাই বলেছেন যে তার দাদা এখনও বলেন যে ওই লোকটার চেহারা এখনও তার চোখের সামনে ভাসে। হঠাৎ করে লোকটা উদিত হলো, হঠাৎ করে মনে হলো অস্তমিত হয়ে গেল, অল্প সময়ের জন্য এলো, কথা বলল, আবার কোথায় যেন হারিয়ে গেল। কোথা থেকে এলো, কোথায় বা চলে গেল। এই রহস্যময় এই সিদ্ধ পুরুষের সন্ধান আর কখনোই পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, পদ্মা ও মহানন্দার বর্তমান এই মিলিত স্থান যা আজও রয়েছে, এখানে এসেই নদী ভাঙনের সমাপ্তি হয়েছে। আবার কবে ভাঙন হবে তা বলা না গেলেও দীর্ঘ ৭৫ বছরে ওখানে আর নদী ভাঙন হয়নি, ১ ইঞ্চি জায়গাও নদীর গর্ভে হারিয়ে যায়নি। খুবই রহস্যময় এক ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, দারুণ রহস্যময় একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম MA হোসেন। উনি একজন সাংবাদিক। ওনার দেশের বাড়ি রংপুরে। উনি বর্তমানে গাজীপুরের কাপাসিয়াতে রয়েছেন, একটি সমন্বিত কৃষি প্রজেক্টে কর্মরত রয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার ছোট দাদির কাছ থেকে। এই কুরবানি ঈদে যখন উনি বাড়িতে গিয়েছিলেন তখন ওনার দাদারা 5 ভাই। তো সবার ছোট যে দাদা, ওই ছোট দাদার স্ত্রী, যাকে উনি ছোট দাদি বলে সম্বোধন করেন, তার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেন। এই ছোট দাদির যে বাবার বাড়ি, এই বাবার বাড়িটা রংপুর শহরেরই একটা পাশে কামাল বাসনা বা গাছনা এরকম একটা নাম বলেছেন আর কি উনি এই এলাকাতে। তো এই দাদিরা হচ্ছে 3 বোন। 3 বোনের মধ্যে উনি সবার ছোট, যিনি সবার বড় তার স্বাভাবিকভাবে বিয়ে হয়ে গেছে। আর মেঝো বোন তিনি কিন্তু অনেক দূর লেখাপড়া করেছেন, তো ওনার বিয়ে হতো না। তো এই হোসেন ভাই ছোটবেলাও দেখেছেন যে ওনার বিয়ে হতো না। এখন উনি বিয়ে করতে চান না হতো না, ওই সময় উনি অবশ্য বুঝতে পারেন না যে ঘটনাটা কি। তো ওনার নাম হচ্ছে সুলতানা, আমরা সুলতানা দাদি বলে সম্বোধন করব। তো ঘটনা কিন্তু অনেক আগের বলতে এখন থেকে প্রায় 35 বছর আগে এরকম একটা সময় হবে আর কি, যখন আর কি এই ঘটনাটির সূত্রপাত হয়েছে। স্বাভাবিকভাবেই উনি লেখাপড়া করছিলেন। ওই সময় ওই এলাকায় একটা মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে লেখাপড়া করবে, এই বিষয়টা আসলে খুব একটা দেখা যেত না, কারণ অধিকাংশ মেয়েদেরই বিয়ে হয়ে যেত। তো সুলতানা দাদি কিন্তু লেখাপড়া করতেন। হঠাৎ করে ওনার মধ্যে কিছু অসুস্থতা ধরা পড়ে, প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড জ্বর। এটা নিয়ে হসপিটালে ভর্তি করা হলেও ডাক্তাররা কোনো ধরনের কোনো অসুস্থতা ধরতে পারেন না, যে আসলে ব্যাপারটা কি, তার সমস্যাটা কি, কোনোটাই ধরতে পারেন না। এভাবেই চলছিল। মাঝে মাঝে অসুস্থ হতেন, মাঝে মাঝে ঠিক হয়ে যেতেন, এইভাবে চলছিল। বাড়ির থেকেও বুঝতে পারতেছিলেন না যে ঘটনাটা কি হচ্ছে, কারণ ওনারা তো স্বাভাবিক যে চিকিৎসা, সেই চিকিৎসাই তাকে করাচ্ছিলেন, বিশেষ করে সুলতানা দাদির মা বাবা। আর এই যে সুলতানা দাদির যিনি ছোট বোন, অর্থাৎ এই যে ছোট দাদি, উনি কিন্তু তখনও বিয়ের বয়সে পৌঁছান নাই, তখন উনি বেশ ছোট। এর মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে তখনও কিন্তু ওনাদের ওই সাইডটাতে সব বাড়িতে বিদ্যুৎ আসেনি। এসেছে, অন্যান্য বাড়িঘরে এসেছে, তবে ওনাদের বাড়িতে তখনও বিদ্যুতের সংযোগ নেওয়া হয়নি। সন্ধ্যার সময় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আলো দিতে হতো বা আলো জ্বালাতে হতো। এটা কিন্তু একটা নিয়ম আছে আমাদের বাংলাদেশে, গ্রাম অঞ্চলে কিন্তু এটা আমরা দেখতে পাই। এবং এখনও আমরা শহর এলাকায় সন্ধ্যার পর কিন্তু ঘরের আলো আমরা জ্বালিয়ে দিই, ঘর অন্ধকার রাখতে হয় না এই সময়গুলোতে। কেননা মাগরিবের আজানের পর দুষ্টু জিনেরা এসে এই ঘরের অন্ধকার অংশগুলোতে আশ্রয় নেয়। এই কারণে আমরা কিন্তু ঘরের আলোগুলো জ্বালিয়ে দিই সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে।
তো সন্ধ্যার পরে এই সুলতানা দাদি উনি ওনার ঘরে আলো নিয়ে গিয়েছেন, পড়তে বসবেন উনি, যেহেতু অনার্সে উনি ওই সময় ভর্তি হয়েছিলেন। এরপর থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা খোলাই আছে, তো ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ছোট দাদি উনি ডাকতে গিয়েছেন, কোনো একটা কারণে দেখে নাই। এরপর সবাইকে বললেন যে সে তো নাই, আশেপাশে খোঁজা হচ্ছে, নাই তো নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যার পরে এরকম বয়সের একটা মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেছে, বিষয়টা তো আসলে জানাজানি হয়ে গেলে খারাপ। এই জন্য ওনারাও গোপনে আশেপাশে খুঁজছিলেন, খুব একটা বেশি মানুষকে জানতে দিচ্ছিলেন না। রাত বেজে গেছে তখন 9:30 কি 10টা। রংপুর শহরে রাত 9:30 10টা কিন্তু এখন থেকে 35 বছর আগে মোটামুটি বেশ অনেক রাতই বলতে হবে। এখন তো অনেক মানুষ ঘোরাফেরা করে, এখন রাত 12টা 1টাও তো ওরকম রাত মনে হয় না, কিন্তু এখন থেকে 35 বছরেরও আগে যেই সময়টা, এই সময়টা চিন্তা করলে কিন্তু তখন এই সময় রাস্তাঘাটের লোকজন খুবই কম থাকতো। আর তখন রংপুর শহর দিয়ে যে রিক্সাগুলো চলতো সবই ছিল প্যাডেল চালিত রিক্সা, অর্থাৎ পা চালিত রিক্সা। এখন না হয় হালে এসেছে অটো রিক্সা, ব্যাগের ছাতার মতো গজিয়ে উঠেছে এই অটো রিক্সাগুলো চতুর্দিকে। এখন এই রিক্সাগুলো আমরা দেখি, এখন কিন্তু পায়ে চালিত রিক্সাগুলো দেখা পাওয়াটাই অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর তখন তো সবই পা চালিত রিক্সা। সন্ধ্যার নামার সাথে সাথে বা সন্ধ্যার পরপরই এই রিক্সাগুলোতে কিন্তু হারিকেন লাগাতে হতো নিচে। এটা কিন্তু নিয়ম ছিল যে হারিকেন লাগানো ছাড়া রিক্সাগুলো চলতে পারবে না। কারণ হচ্ছে রাস্তার পাশে ল্যাম্পপোস্ট খুব একটা দেখা যেত না ওই সময়, অনেক ল্যাম্পপোস্টের আলো খুব কম ছিল, তারপর লাইট ফিউজ হয়ে থাকতো, লাইট ভাঙা থাকতো। অন্ধকারে যদি রিক্সা আসতে থাকে তাহলে কিন্তু মানুষজনের উপরে রিক্সা উঠে যেতে পারে, দুর্ঘটনা হতে পারে। এই জন্য কিন্তু রিক্সায় আলো জ্বালানোর ব্যবস্থা থাকতো, অর্থাৎ একটা হারিকেন নিচে ধরিয়ে রাখতে হতো। এমনই একজন ব্যক্তি, উনি রাত 9:30 কি 10টার দিকে বাড়িতে ফিরছিলেন। ওনার রিক্সার আলোটা বেশ বড় করেই জ্বালানো ছিল, কারণ উনি যেই পথ দিয়ে আসেন ওই পথে একটা শ্মশান রয়েছে। এটা মহিগঞ্জ শ্মশান বলা হয় রংপুরে আর কি। বলা হয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র ওরা 11 জন, এই ওরা 11 জন সিনেমার একটা অংশ কিন্তু এই শ্মশানকে কেন্দ্র করে হয়েছিল। তো ওই শ্মশানের কাছে উনি গিয়েছেন, ওইখানে তো লোকজন খুব একটা নাই, একটা ভৌতিক জায়গা, শ্মশানটা কিন্তু এখনো আছে। উনি ওখানে গিয়েছেন, যাওয়ার পর ওনার জল বিয়োগ করার প্রয়োজন হয়। তো উনি রিক্সাটা রাস্তার পাশে রেখে একটা জায়গায় বসেছেন জল বিয়োগ করার জন্য। হঠাৎ করে ওনার চোখ যায় সামনের দিকে, উনি দেখেন গুটিসুটি হয়ে একটা নারী অবয়ব শুয়ে আছে। উনি চিন্তা করেন কী ব্যাপার, রাতের বেলায় এখানে এটা কে শুয়ে আছে, যেহেতু এটা শ্মশান। উনি চিন্তা করেন আবার কোনো ভূত প্রেত কিনা, কিন্তু না তো ভূত প্রেত বলেও তো মনে হচ্ছে না। তখন ওনার সন্দেহ লাগে, উনি তখন আস্তে আস্তে ওই জায়গাটাতে যান। যখন কাছে গিয়েছেন এবং চেহারা দেখার চেষ্টা করছেন, দেখেন আরে এ তো সুলতানা। আরে সুলতানা দাদির বাবাকে উনি খুব ভালো করে চিনতেন। উনি তো তখন ওখান থেকে চিৎকার চেঁচামেচি শুরু করছে যে আশেপাশে কে আসো আসো আসো। ওইখানে বাড়িঘর যে ছিল না তা কিন্তু না, ছিল একটু দূরে দূরে ছিল। তো উনি অনেক জোরে চিৎকার করছিলেন। একটা পর্যায়ে কিছু লোকজন শোনে, তারা টর্চ লাইট হাতে নিয়ে বাইরে বের হয়ে আসে, বলে যে কে কোথা থেকে ডাকে। তখন উনি বলছে এই আমি এই যে রিক্সা দেখো, রিক্সার আলো জ্বলতেছে, এদিকে আসো এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, এখানে একজনকে পাওয়া গেছে। ওনারাও তাড়াতাড়ি আসেন, এসে দেখেন যে আসলেই তো এ তো সুলতানা। তখন ওরা ধরাধরি করে সুলতানা দাদিকে রিক্সায় উঠিয়েছেন। তো যিনি রিক্সা চালক উনি রিক্সা চালিয়ে আসছেন, আর দুইজন মিলে সুলতানা দাদিকে ধরে নিয়ে আসছেন বাড়িতে। তখনও কিন্তু ওনার জ্ঞান ফেরে নাই, উনি কিন্তু অজ্ঞান অবস্থায় আছেন। ওনাকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পর তখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়েছে। জ্ঞান ফেরানোর যখন চেষ্টা করা হয়, এই সময়টাও চলে যায় প্রায় 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা চেষ্টার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে। উনি যখন স্বাভাবিক হন তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে ঘটনাটা কী হয়েছিল। তো উনি বলেন যে উনি যখন সন্ধ্যার পর আলো নিয়ে ঘরে ঢুকেছেন, পড়তে বসেছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওনার ঘরের মধ্যে একজন না দুইজন না 7-8টা অবয়বের মতো দেখা যাচ্ছে। তবে এদের চেহারা ভালো বোঝা যাচ্ছে না, আর এদের মধ্যে একটা নারী অবয়বের উপস্থিতিও আছে বলে ওনার কাছে মনে হয়েছে। এরপরে ওনার কিছু মনে নাই। এরপরে ওনার যখন জ্ঞান ফেরে উনি দেখেন উনি বাসায়। এর মধ্যে যে উনি শ্মশানের ওখানে চলে গেছেন, লোকজন যে উদ্ধার করে নিয়ে আসে, এটা কিন্তু ওনার কোনো সেন্সেই নেই, যেহেতু উনি অজ্ঞান ছিলেন। উনি কোথায় গিয়েছেন, কি হয়েছে, এটা তো আসলে বোঝা যাচ্ছে না। এই ঘটনার পর পরিবারের লোকজন টনক নড়ে যায়, বিষয়টা তো স্বাভাবিক না রে,
এতদিন তো একরকমভাবে ভাবছি, এখন তো বোঝা যাচ্ছে অন্যরকম। তখন ওনারা ভালো হুজুর খুঁজতে থাকেন, একজন হুজুরকে নিয়েও আসেন। তো হুজুর আসার পর ঘর বাড়ি একটু ভালো করে হাঁটাহাঁটি করে দেখেন। এরপর সরাসরি এই সুলতানা দাদির বাবাকে বলে দেন সেই হুজুর যে এই কাজ ওনার দ্বারা হবে না, এটা উনি পারবেন না, আরও বড় কোনো হুজুরকে দেখাতে। তখন এই রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের একজন পীর সাহেবের কাছে যাওয়া হয়। ওই পীর সাহেব বেশ বয়স্ক মানুষ ছিলেন, উনি কোথাও খুব একটা যেতেন না। তো ওনার কাছে যাওয়া হয়। ওনার কাছে যাওয়ার পর এই বিষয়টা বলা হয়। তখন উনি সময় চান যে একটু সময় দিতে হবে, পরের দিন আসতে হবে। তো পরের দিন আবার গিয়েছেন সুলতানা দাদির বাবা। যাওয়ার পর সেই হুজুর বলেন যে এই যে সুলতানা দাদি, ওনার মূলত বিয়ে হচ্ছে না বেশ কয়েকটা জিনের কারণে। 7টা জিন এই সুলতানা দাদির পেছনে পড়ে আছে। এই 7টা জিনের আবার একটা বোন আছে, এই বোনটা আবার এই সুলতানা দাদিকে পাহারা দেয়। ওই হুজুর জানান যে ওনার অনুগত শক্তিশালী জিনদেরকে পাঠিয়েছিলেন খোঁজখবর নেওয়ার জন্য, তবে তারা জানিয়েছে যে তারা এই সুলতানা দাদিকে ছেড়ে যাবে না, কোনোভাবেই বোঝাতে সক্ষম হন নাই তারা। এরা খুবই শক্তিশালী প্রকৃতির জিন, আর হুজুরের কাছে যারা আছে তারাও শক্তিশালী প্রকৃতির জিন, কিন্তু কোনোভাবেই এরাও তাদেরকে বোঝাতে সক্ষম হন নাই। তখন হুজুর বলে ঠিক আছে, সমাধান একটা কিছু করতে হবে, আমি দেখি কি করা যায়, আমি আপনাদের বাড়িতে আসবো। যদিও বা হুজুর কোথাও যান না, তারপর আসতে চান। তো হুজুর এর পরের দিন আসেন। আসার পর হুজুর ওই জিনগুলোকে সুলতানা দাদির উপর হাজির করার চেষ্টা করেন। একটা ঘরের মধ্যে সুলতানা দাদিকে নিয়ে যান। কয়েকজন লোকজন মানে ওখানে ছিল কয়েকজন আর কি, তাদের উপস্থিতিতে সুলতানা দাদির উপর হাজির করা হয়। অন্যান্য লোকজন কিন্তু ওই ঘরে ছিল না, তারা দূর থেকে শব্দ পাচ্ছিল যে ঘরে কথাবার্তা হচ্ছে। তো যখন ওই হুজুর জিন হাজির করার চেষ্টা করছেন, হঠাৎ করে মনে হলো যে দমকা বাতাস ওই বাড়ির কাছ পর্যন্ত আসে, আবার চলে যায়, আসে আবার চলে যায়। এরকম হচ্ছে, বোঝা যাচ্ছে যে এদেরকে কোনো কিছু আকর্ষণ করছেন, কিন্তু এরা আসতে চাচ্ছে না। একটা পর্যায়ে দমকা বাতাস মনে হলো ওই ঘরের মধ্যে ঢুকে গেল, ধরাম করে একটা শব্দ হলো দরজায় জানালায়, তারপর মনে হলো ঢুকে গেল। আর ভেতর থেকে একসাথে অনেকগুলো কণ্ঠ কথা বলে ওঠে, এই হুজুর ডাকছিস কেন? তুই তুকারি করে অবশ্য সালামও দেয়, তবে হুজুর অত্যন্ত ভদ্রভাবেই কথা বলা শুরু করেছেন। বলছে তোমরা কারা, এই মেয়েটাকে কেন ধরেছ? তখন ওরা বলে যে আমরা ওইরকম খারাপ কিছু না, ও মূলত দুপুরবেলা গোসল করার সময় চুল খোলা রেখে পুকুর পাড়ে বসেছিল, আমাদের ভালো লাগছে 7 ভাইয়ের, এই জন্য আমরা ধরছি। আর আমাদের 7 ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাই এই মেয়েকে বিয়ে করবে, এই জন্য আমরা এর বিয়ে হইতে দেই না। হুজুর বলে না, তো এটা সম্ভব না, তোমরা 7 জন, এই 7 জনের মধ্যে আবার কে বিয়ে করবে সেটা তোমরা এখনো নিজেরাই জানো না, আর মানুষের সাথে তো এইভাবে তোমাদের বিয়ে হতে পারে না, তোমরা চলে যাও। তো এরা তো যাবে না, বলে যে আমাদের এক বোন আছে, এই বোন রেখে পাহারা দেয়, আমরা যাব না। তখন হুজুর বলে যে ঠিক আছে, যাবা না যখন, আমাকে তো চেষ্টা করতেই হবে। তো উনি যখন চেষ্টা করা শুরু করবেন, এমন অবস্থায় ওই জিনগুলো সুলতানা দাদির শরীর থেকে চলে যায়। মানে হুজুর তেমন কোনো তদবির করার আগেই এরা পালিয়ে যায়। হুজুর বুঝতে পারলেন যে বন্ধনীটা দেওয়া হয়েছিল একটা স্বাভাবিক বন্ধনী, এই বন্ধনী দিয়ে এদেরকে আসলে কাবু করা যাবে না। হুজুর বলেন যে আমি পরের দিন আবার আসবো ইনশাল্লাহ, আরও কিছু উপকরণ নিয়ে আসবো, তারপর দেখা যাক কী করা যায়। হুজুর পরের দিন আবার আসেন, আবার উনি তদবির শুরু করেছেন, রুকিয়া শুরু করেছেন। তখনও কিন্তু ঘরের মধ্যে কারো ঢোকা নিষেধ। এই যে সুলতানা দাদির ছোট বোন, মানে এই যে ছোট দাদি যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করা হয়েছে, উনি কিন্তু ছোট ছিলেন। টিনের বেড়ার ছিদ্র দিয়ে উনি দেখার চেষ্টা করছেন ভিতরে কি হচ্ছে। তো উনি দেখেন যে সুলতানা দাদিকে একটা বৃত্তের মধ্যে বসানো হয়েছে, হুজুর সওয়াল জবাব করছেন। তবে অন্য দিন অর্থাৎ আগের রাত্রে যেভাবে একটা তুলকালাম কাণ্ড হয়েছিল, বাতাস আসে যায়, এবার কিন্তু ওরকম হয় নাই, এবার ওগুলো হাজির হয়ে গেছে। এবারও একসাথে অনেকগুলো কণ্ঠই কথা বলছে। হুজুর বললেন যে আজকে তোদের ছাড়াছাড়ি নাই, কেননা আজকে তোদেরকে নিয়ে আসছি, চতুর্দিক থেকে তোদেরকে ঘিরে ফেলেছি, তোরা যাবি কিনা বল। ওরা বলে মরে গেলেও যাব না, সম্ভবই না। তখন হুজুর বলে ঠিক আছে, আজকে তোদেরকে যে বন্ধনী দিছি তোরা যেতে পারবি না, আর এই বন্ধনীর মধ্যে তোরা আটকা পড়ে যাবি।
ওরা তখন একটা অদ্ভুত কথা বলে। ওরা বলে, হুজুর, অন্য জিনেরা কিন্তু যাওয়ার সময় বলে যায় যে কাজটা ভালো করলি না রে, দেখে নেব। আমরা এটা বলবো না, আমরা এখনই তোকে দেখব, তোর কত শক্তি আছে তুই প্রয়োগ কর, আমরাও আমাদের শক্তি প্রয়োগ করব। হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু শক্তি এখনই প্রয়োগ করব। হুজুর এই কথা শুনে অবাক হন যে আসলে এদের সাহস আছে বলতে হবে। হুজুর ওনার মতো করে শক্তিশালী রুকিয়াগুলা করা শুরু করেছেন। এদিকে সুলতানা দাদির শরীরের মধ্যে বেশ ভয়ঙ্কর রকমের অস্বস্তি, নড়াচড়া, গোংরানি ভাব শুরু হয়। একটা পর্যায়ে এসে উনি শান্ত হয়ে যান। তখন হুজুর জানান যে এই 7টা জিনের মধ্যে 3টা জিনকে বন্দি করা সম্ভব হয়েছে। এখানে অবশ্য ওদের বোন ছিল না, 7টা এসেছিল, 4টা পালিয়ে গেছে, 3টাকে বন্দি করা সক্ষম আর কি হয়েছেন উনি বন্দি করতে। বোতলের মধ্যে বন্দি করা হয়েছিল, বোতল আনাই ছিল। এখন কিভাবে জোর মধ্যে বন্দি হয়েছে এই বিষয়টা তো আসলে অন্যরা বলতে পারেন না। তো হুজুর বলেন যে এর মধ্যে 3টা বন্দি আছে। এই 3টাকে এখনই ওই শ্মশানে, যেই শ্মশানে তাকে পাওয়া গিয়েছিল, এই মহিগঞ্জ শ্মশান যেটা আর কি, ওখানে নিয়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে। আর এই কাজটা করতে হবে এই সুলতানা দাদির 2 ভাইকে। সুলতানা দাদির 2 ভাইকে পাঠিয়ে দেওয়া হয় ওই তৎক্ষণাৎ, এবং বলে দেওয়া হয় তোমরা কিন্তু পেছন দিকে তাকাবা না। কিছু লোক তাদের সাথে যায়, শ্মশানের কাছাকাছি পর্যন্ত যায়, এরপর ওনারা যান, ওনারা একটা জায়গায় ওই বোতলটা পুঁতে রেখে চলে আসেন। হুজুর ধারণা করেছিলেন যে ভয়ে হয়তো বা 4টা আর আসবে না, কিন্তু তা কিন্তু হলো না। হুজুর তো চলে গেলেন, কয়েকদিন পর থেকে সমস্যা সেম সমস্যা বলতে হঠাৎ করে সুলতানা দাদি নাই, একদিনের জন্য নাই, 2 দিনের জন্য নাই। এরপর হঠাৎ করে কোথায় যেন তাকে পাওয়া যায়, অথবা বাড়িতেই তাকে পাওয়া যায়, ঘরের ভিতরেই পাওয়া যায়। একটা বিয়ের উপযোগী মেয়ে যদি এইভাবে হঠাৎ হারিয়ে যায়, তাহলে জিনিসটা খারাপ না? তার তো বিয়ে শাদী হতেও সমস্যা, পাত্রপক্ষ দেখতে আসলে এই বিষয়গুলো শুনলে তো ভালো মনে করবে না। আর গ্রাম অঞ্চলে এই কথাগুলো দ্রুত ছড়ায়। আর তখনকার সময় বলছি যে ওই এলাকাটা মোটামুটি শহর হলেও এখনকার মতো এরকম শহর ছিল না, কিছুটা গ্রামীণ পরিবেশ ছিল বলতেই হবে। এদিকে এইভাবেই সময় চলে যাচ্ছে। আর যে সুলতানা দাদির ছোট বোন, যে আমাদের ছোট দাদি, যার কাছ থেকে ঘটনা শুনেছেন হোসেন ভাই, ওনারও কিন্তু বিয়ের বয়স হয়ে যাচ্ছে। এখন মেজ দাদির বিয়ে হয় না, তাহলে এই ছোট জনের কিভাবে বিয়ে হবে? একটা নিয়ম তো আছে, একজনকে রেখে আরেকজনের বিয়ে দিলে কিন্তু যাকে রেখে বিয়ে দেওয়া হলো তার বিয়ে হতে কিন্তু খুব অসুবিধা হয়। ওনাদের সবার বড় জনের স্বাভাবিকভাবে বিয়ে হয়ে গেছিল, তার আর কোনো সমস্যা হয়নি। এদিকে এরকম সমস্যা যেহেতু চলছে, অনেক খোঁজাখুঁজি হয়েছে। কেরামতিয়া নামক একটা জায়গা রয়েছে, ওই কেরামতিয়া মসজিদের একজন বয়স্ক ইমামের সাথে দেখা করেন এই সুলতানা দাদির বাবা। দেখা করে সব ঘটনা খুলে বলেন। ইমাম সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখি এই বিষয়ে তথ্য নেই, কতটুকু কি করা যায় আমি দেখি। পরের দিন যেতে বলেছিলেন, পরের দিন যাওয়ার পর তখন ওই হুজুর বলেছিলেন যে এই সমস্যার সমাধানের যোগ্য আর নাই, এটা অযোগ্য হয়ে গেছে। কেননা ওই যে যিনি ট্রিটমেন্ট করার জন্য এসেছিলেন, উনি 7টাকে বন্দি করতে পারেন নাই। 7টাকে যদি বন্দি করতেন, ওই তাদের এক বোন কিছুই করতে পারতো না। কিন্তু এমন হয়েছে বড় একটা অংশই বাইরে রয়ে গেছে। আর এরা খুবই ক্ষিপ্ত। এরা বলেছে যে তাদের 3 ভাইকে বন্দি করা হয়েছে। তারা তো খুব অপমানিত বোধ করেছে এবং খুবই নির্যাতন করে, খুবই কষ্ট দিয়ে তাদের 3 ভাইকে বন্দি করা হয়েছে। তাদের সাথে আরও নেগোসিয়েশন বা আলোচনা করা যেত। জিনেদের একটা স্বভাবই হচ্ছে যে তারা সহজে বশ মানবে না, সবসময় না করবে। কিন্তু ওই হুজুর কিন্তু হয়তো বা আরও চেষ্টা করতে পারতেন, এমনটাই বলেছিলেন ওই কেরামতিয়া মসজিদের ইমাম সাহেব। হুজুর ওই জিনেদের সাথে একটা আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে তোমরা চলে যাও, তোমাদের 3 ভাইকে আমি সন্ধান করে মুক্ত করে দেবার ব্যবস্থা করছি। তখন তারা কিছুটা নাকি রাজিও হয়েছিল। এরপর ওই কেরামতিয়া মসজিদের ইমাম সাহেব উনি এই সুলতানা দাদির 2 ভাইকে বলে যে তোমরা ওই শ্মশানের ওখানে যাও, তো গিয়ে ওই বোতল 3টা উদ্ধার করে নিয়ে আসো। তো ওনারা ওখানে গেছেন, কোথায় যে ওনারা গাড়ছেন এটা তাদের কিন্তু মনে ছিল। ওখানে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছেন, মাটি কুপিয়েছেন, কোথাও ওই বোতল ওনারা পান নাই।
অবাক কাণ্ড, বোতল কোথায় গেল? হুজুর তখন ওই 4 জন জিনের সাথে নাকি যোগাযোগ করেছেন। ওই 4 জন জিন বলেছেন যে এই বোতলগুলো যে কোথায় গেল, কি হলো, কোথায় হারিয়ে গেল, এটা তারা নিজেরাও বলতে পারে না। তারাও নাকি অনেক খুঁজেছে যে কে নিয়ে গেল, কিন্তু কেউ বলতে পারে না। জিনেদের কাছে অনেক ইনফরমেশন থাকে, তথ্য থাকে, কিন্তু তারাও বলতে পারেনি যে এই 3টা বোতল কিভাবে গায়েব হয়ে গেল, তাদের 3 ভাই কোথায় গিয়েছে। কোনোভাবেই তারা তাদের 3 ভাইয়ের সাথে কমিউনিকেশন করতে পারে নাই। ওই 4টা জিন ধারণা করে যে কোনোভাবে কোনো এক তান্ত্রিকের খপ্পরে পড়ে গেছে এই 3টা জিন, এদেরকে বন্দি করে নিয়ে গেছে, এমন মায়াজালে বন্দি করে রেখেছে যে ওই 3টা জিন কোনোভাবেই তার গোত্রের সাথে যোগাযোগ করতে পারছে না। হুজুর খুব আশাহত হন, একটা সমাধানের পথ বের করলেও শেষ পর্যন্ত তার হলো না। তখন হুজুর এই সুলতানা দাদির বাবাকে জানিয়ে দেন এটা সমাধানের যোগ্য নয়, আর তারা জানিয়েছে যারাই এই সুলতানা দাদিকে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করবে তারাই বিপদে পড়বে। সুলতানা দাদির আর বিয়ে হয়নি, ওনার বর্তমান বয়স 55 বছরেরও উপরে, কিন্তু ওনার বিয়ে হয়নি। উনি স্বাভাবিকভাবে জীবনযাপন করেন, নিজের কাজ নিজে করেন, ভাইদের সাথে থাকেন, সবাই ওনাকে সম্মান করে, জানে যে আসলে সমস্যাটা কি। তো এই যে ছোট দাদিকে প্রশ্ন করেছিলেন হোসেন ভাই যে আপনারা কি এর পরও চেষ্টা করেন নাই বিয়ে দেওয়ার জন্য, তখন উনি বলেছিলেন যে হ্যাঁ, একবার চেষ্টা করেছিলেন, তার মা শুধু কথা বলেছিলেন এক পক্ষের সাথে, এরপর পরই নাকি ওনার এক পা প্যারালাইজড হয়ে যায়। এই কারণেই এরপর থেকে আর কেউই এই বিষয়ে আলোচনাই করে না। সুলতানা দাদির মা বাবা অনেক আগেই মারা গেছেন। সুলতানা দাদি এখনও সুস্থ আছেন, ভালো আছেন, তবে ওনারা সংসার করা হয়নি। ওই জিনেরা নাকি তাকে নামাজ পড়তে বলে, পাক পবিত্র থাকতে বলে, কিন্তু তাকে ছেড়ে যায় নাই, তাকে নাকি ছেড়ে কখনো যাবেও না। সুলতানা দাদির সাথে তারা এসে কথাও বলে। সুলতানা দাদি এই বিষয়টাতে অভ্যস্ত হয়ে গেছেন। সুলতানা দাদির সাথে কথা বললে নাকি বোঝা যায় না যে ওনার এই সমস্যা রয়েছে। উনি একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই আচরণ করেন, কোনো ধরনের কোনো পাগলামি নাই, কিচ্ছু নাই। ওই জিনেরা ওই রকম খারাপ ছিল এটাও বলা যাবে না, তবে মূলত ওরা যখন ওদের 3 ভাইকে চিরতরে হারিয়ে ফেলেছে, এটা তাদের একটা ক্ষোভ আরও মারাত্মক আকার ধারণ করতে সহায়তা করেছে। এই জন্য তারা আর কখনোই সুলতানা দাদিকে ছেড়ে যায়নি। আসলে কি হয়েছিল, ওই 3টা বোতলের কি হয়েছিল, ওই 3টা জিনের কি হয়েছে, এটা কিন্তু জানা যায়নি। আরও একটা সমস্যা হলো কি, যে এই যে হুজুর যিনি এই তদবিরটা করেছিলেন, 3টা জিনকে বন্দি করেছিলেন, ওখান থেকে চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই নাকি উনি মারা যান। যদিও বা ওনার অনেক বয়স হয়েছিল, বয়সের কারণেই মারা যান নাকি অন্য কোনো কারণে মারা যান এই বিষয়টা বলা মুশকিল। যেহেতু বয়সের কারণে উনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতেও খুব কষ্ট পেতেন, হতে পারে ওই কারণেই মারা গেছে। আবার হতে পারে এই 3টা জিনকে বন্দি করার একটা প্রভাবও কাজ করতে পারে, তবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হোসেন ভাইকে। প্রিয় লিসেনার্স, যারা ধৈর্য ধরে আমাদের এবার পুরো এপিসোড শুনলেন, সবাইকে জানাচ্ছি জাযাকাল্লাহু খাইরান, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা ঘটনা পাঠিয়েছেন আতিক ভাই, হোসেন ভাই, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কিন্তু এখনও লাইক বাটন প্রেস করেননি, এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করেননি, তাদেরকে অনুরোধ করছি লাইক বাটনটা প্রেস করে দিতে আর ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দিতে। আসসালামু আলাইকুম।